মৈনাক যাসনি রে, মৈনাক। স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পর বেশ বড় একটা আড্ডা বসেছিল অশোকদের বাড়ি। সকলের মুখে এক কথা, কোথাও ঘুরে এলে হয়। তারপর যা হয়ে থাকে, এ একটা জায়গা বলছে, ও একটা জায়গা বলছে, আর সঙ্গে সঙ্গে আরেকজন সেটা কাটাচ্ছে। শেষে ঠিক হলো কয়েকটা জায়গার নাম থাক, তারপর যার যেখানে ইচ্ছে হবে যাবে। অশোক বলল, আমার ইচ্ছা দার্জিলিং, বেশ গরম পড়েছে। তাছাড়া আমার কোনোদিন দার্জিলিং দেখা হয়নি। আমার সঙ্গে যে চায় যেতে পারে। অশোক আর মিহির বলল, রাজি। সায়ন বলল, জানিস, আমার বাড়ি এক ভদ্রলোক এসেছিলেন। বাবার বন্ধু কি সব অদ্ভুত অদ্ভুত গল্প বলছিলেন, তোদের কি বলবো। মৈনাক বলল, বল না শুনি, কি গল্প? ভদ্রলোক হুগলি জেলার বসো গ্রামের বাসিন্দা। উনি বললেন, ব্যান্ডেল স্টেশনে নেমে প্রায় 6-7 মাইল ভেতর দিকে একটা অজপাড়াগা ছাড়িয়ে অনেকটা ফাঁকা মাঠ। সেই মাঠ পেরিয়ে একটা কালী মন্দির আছে। লোকে বলে ওটা প্রায় 200 বছরের পুরানো মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে একটা চওড়া খাল কাটা রয়েছে। কে জানে কবে কখন কারা কেটেছিল। তবে ওই খালের সঙ্গে যে গঙ্গার যোগাযোগ আছে তাতে সন্দেহ নেই। খালটায় সবসময় জল থাকে, আর সে জলের আবার গতিও আছে। ওই খালটার নাম মরণ খাল। সে কি রে, মরণখাল বলে আবার নাম হয় নাকি? আমিও ঠিক একই প্রশ্ন করেছিলাম ওনাকে। ঠিক মন্দিরের সামনে একটা হাঁড়িকাঠ বসানো আছে। ওখানে আগে নাকি নরবলি দেওয়া হতো, তারপর মোষ, এখন পাঁঠাই এসে দাঁড়িয়েছে। আর ওই মাঠটা তখন ছিল জঙ্গলে ভরা। ডাকাতরা ওখানে আশ্রয় নিত আর ওই মন্দিরে পুজো করে ডাকাতি করতে যেত। ওই ডাকাতদের একজন মা কালীর পুজো করত। করতে করতে সে নাকি কাপালিক হয়ে যায়। লোকে বলে আজও সে রাত্রিরে মায়ের পুজো করে নরবলি দেয়। রাত 2টোর পর দূরের গ্রামের লোকেরা শুনতে পায় কে যেন জয় মা বলে চিৎকার করছে আর ঘন্টা বাজাচ্ছে। আরে কি বলছিস দাদা? 200 বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে? দেখ, ওসব বদমাস লোকের কাজ। গ্রামের লোককে ভয় দেখিয়ে জায়গাটা হাতাবার মতলব। যা বলেছিস বসন্ত। চল সায়ন, আমরা নিজের চোখে ব্যাপারটা দেখে আসি। আমরা এই যুগের ছেলে, এসব অন্ধ কুসংস্কার মেনে নেব যাচাই না করে, তা কি হয়? যাবি? যতটা সহজে কথাটা বললি ততটা সহজ নাও হতে পারে। জীবনের রিস্ক থাকতে পারে। বল না, তুই ভয় পেয়েছিস। ভয় কাকে বলে সায়ন জানে না রে। আর জীবনের রিস্ক, সে তো যে কোনো অ্যাডভেঞ্চারেই আছে। তাহলে তো আর নতুন কিছু করা যায় না। গুড, এই তো, তুই ঠিক কর, আমরা দুজনেই যাব। সেই ভালো। তোরা ফিরলে শুনবো তোদের কাছ থেকে কি ব্যাপার। আমি তাহলে ডিটেলসটা জোগাড় করি। তবে একটা কথা বাড়িতে বলবো যে বেড়াতে যাচ্ছি, রক্তকালীর মাঠের কথা বলবো না। বাড়ির লোক তাহলে যেতে দেবে না। হ্যাঁ, রক্তকালীর মাঠ? তোদের বলেছি তো। ও বলিনি? ওই মাঠটার নামই তো রক্তকালীর মাঠ, যেখানে মন্দিরটা রয়েছে। দেখ, ঠিক ঠিক যাবি তো? নিশ্চয়ই, তুই ব্যবস্থা কর। হ্যাঁ রে, তা কাপালে কি রোজ রাতেই নরবলি দেয়, সেটা তুই জিজ্ঞাসা করেছিস? ও, সেটা বলা হয়নি। রোজ রাতে পুজোর শব্দ পাওয়া যায়, কিন্তু নরবলি দেয় প্রত্যেক অমাবস্যায়। অশোক, বাংলা ক্যালেন্ডারে দেখ তো অমাবস্যা কবে। অশোক দেয়ালে টাঙানো ক্যালেন্ডারটা দেখে বলে, সামনে শুক্রবার। বাহ, ভালো দিন। আমরা বৃহস্পতিবার দুপুরে বেরিয়ে শুক্রবার রক্তকালীর মাঠে যাব, শনিবার ফিরে আসব। ঠিক আছে, আমি রাজি। আজ মঙ্গলবার, হাতে 2 দিন সময় আছে। এর মধ্যে সব খবরাখবর নিয়ে আমরা রওনা হব। তুই বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে আসিস।
ওখান থেকে একসঙ্গে বেরোবো। বর্ধমান লোকাল ধরে ব্যান্ডেল, কতক্ষণের বা পথ। কিন্তু কার মুখ দেখে ওরা বেরিয়েছিল কে জানে। কোথায় কি হয়েছে তার জন্য অবরোধ। হেন করে ওরা যখন ব্যান্ডেলে পৌঁছালো তখন রাত প্রায় 10টা। এরপর আর কোথাও যাওয়া সম্ভব নয়, বিশেষ করে রক্তকালীর মাঠে তো নয়। কারণ এখান থেকে মরণখালের যা দূরত্ব, তাতে যেতে গেলে ঘন্টা তিনেক তো লাগবেই। তাছাড়া অজানা অচেনা জায়গা, রাতের বেলা কার কি মনে আছে কে জানে। এতটা রিস্ক নেওয়া যায় না। ওরা ঠিক করলো রাতটা কোথাও কাটিয়ে ভোরবেলা যাবে। কিন্তু কোথায় কাটাবে? অল্প বয়সী ছেলে সব, হাতে তেমন পয়সা কড়িও নেই। খাওয়া দাওয়া তো করতে হবে। সবচেয়ে ভালো হয় একটা ধর্মশালা গোছের কিছু পেলে। পয়সা কড়িও কম লাগবে, রাতটাও কাটবে। ওরা রাস্তাতেই একটা বেঞ্চে বসে এসব আলোচনা করছিল। এমন সময় একটা মাঝবয়সী লোক এসে বলল, বাবু, থাকার জায়গা খুঁজছেন? এই অন্ধকার রাত্রে যখন যে যার নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে, তখন হঠাৎ এই লোকটা যেন ধূমকেতুর মতো কোথা থেকে উদয় হলো। লোকটার সারা শরীর সাদা চাদরে মোড়া, যেমন বাপ মা মারা গেলে পরে সেরকম। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, কতদিন যে কামায়নি কে জানে। লোকটার কথা শুনে কানে কানে বলল সায়ন, সাবধান মৈনাক, মালপত্তর হাতানো লোক। মৈনাক একগাল হেসে বলে, ভালো বলেছিস ভাই। সঙ্গে একটা প্যান্ট, একটা শার্ট আর একটা গামছা। পয়সার মধ্যে ট্রেনের টিকিটের পয়সা ছাড়া আর মাত্র সামান্য কয়েকটা টাকা খাবারের জন্য। এ তো এরা ছুঁবেও না, ছুঁড়ে ফেলে দেবে। আমাদের আর ভয় কি? কথা বলে দেখ না, যদি উপকার হয়। আজ রাতটা কাটাবার মতো ঘর চাই, কিন্তু আগেই বলে রাখছি পয়সা কড়ি ফাঁকা। দেখুন বাবু, আমি পয়সা করি ছুঁই না। কি হবে পয়সায়? তবে আমি কোনোদিন কারো অপকার করিনি। রাত্রিটায় মানুষ বেশি ঝামেলায় পড়ে বলে আমি রাত্রিরেই ঘুরে বেড়াই। আপনাদের দেখে মনে হলো আশ্রয় চাই। স্কুলের ছেলেরা খরচ করার মতো পয়সাই বা পায় কোথায়? তাই এলাম বলতে। আমার একটা ছোট্ট কুঠুরি আছে, সেখানেই 2 দিন অনায়াসে কাটাতে পারবেন। কোনো পয়সা কড়ি লাগবে না। হাতে স্বর্গ পেল যেন সায়ন আর মৈনাক। কিছু না ভেবেই ওরা এক কথায় রাজি হয়ে গেল। যদি ওরা লক্ষ্য করত, দেখতে পেত লোকটার চোখ দুটো আনন্দে আগুনের মতো জ্বলছে। একটা অটো ডেকে ওরা উঠে বসল। কিন্তু কত দূর? চলছে তো চলছেই, পথ যেন আর শেষ হয় না। হাত ঘড়িতে সায়ন দেখলো রাত প্রায় 12টা। ও না বলে পারল না, কি ব্যাপার বলুন তো, কত দূরে আপনার বাড়ি? এই তো সামনে, গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি। তারপরই শুরু হচ্ছে রক্তকালীর মাঠ। আটকে উঠল মৈনাক আর সায়ন। হ্যাঁ, রক্তকালীর মাঠ? গাড়িটা থেমে গেল। ওরা নামলো। একটা একচালা দাওয়াওয়ালা কুঠুরি। লোকটা অটোটাকে ভাড়া দিয়ে দিল। মৈনাক আর সায়ন দুজনে টাকা দিতে গেল। লোকটা নিল না, বলল, যাবার সময় দিয়ে যেও, এখন ঘরে যাও। মৈনাক আর সায়ন মন্ত্রমুগ্ধের মতো ঘরে গেল। সমস্ত শরীরটা যেন নিজেদের বশে নেই।
লোকটা ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে গেল, বলল, শুয়ে পড়ো, রাত হয়েছে। কাল তোমরা রাত্রিরে মন্দিরে যেও। লোকটা বেরিয়ে গেল। ঘরের দরজাটা বোধহয় বাইরে থেকে বন্ধ করে দিল। মৈনাক বলল, আমরা এই কার পাল্লায় পড়লুম রে? ভয় কি? আমাদের তো আর কিছু হারাবার নেই রে। দেখা যাক না কি হয় শেষ পর্যন্ত। কাল আমরা মাকে দর্শন করে পালিয়ে যাব। মাঝরাতে ঘুম ভেঙে গেল সায়নের। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। সঙ্গে টর্চ ছিল, সেটা জেলে ঘরের চারিদিকে খুঁজে দেখল সায়ন। কোথাও কুঁজো টুজো কিছুই নেই, অথচ দরজা বন্ধ। লোকটাকে গিয়ে যে বলবে জলের কথা, তার কোনো উপায় নেই। কি মনে করে ও আর একবার চেষ্টা করলো দরজাটা খোলার। আশ্চর্য, হাত দিতেই দরজাটা খুলে গেল। বাইরের দাওয়ায় লোকটা বসেছিল অত রাতে। ঘুমোয় না নাকি? সায়নকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল, ঘরের মধ্যে কুঁজো আছে, জল খেতে পারো। সায়ন জোর দিয়ে বলল, কই নেই তো, আমি দেখেছি। আছে, আমি বলছি আছে, দেখো গিয়ে। ওর গলার স্বরে এমন কিছু ছিল, সায়ন আর কথা বাড়ালো না। ঘরে এলো, আর আশ্চর্য, ঘরে এসে দেখলো কুঁজো আছে এবং তাতে জলও ভর্তি আছে। সায়ন মনে করলো একবার মৈনাককে ডেকে ব্যাপারটা বলে, কিন্তু মৈনাক এত গভীর ঘুমোচ্ছে যে ওকে ডাকতে ওর মায়া হলো। আবার বিছানায় শুয়ে পড়ল সায়ন। কিছুতেই ঘুম আসছে না। ভাবলো লোকটা তো জেগেই আছে, ওর সঙ্গে একটু গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়। সায়ন বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে আবার বাইরে বেরিয়ে এলো। কিন্তু লোকটা গেল কোথায়? চারিদিকে বন বাঁধার, ঝিঁঝি পোকার তীব্র শব্দ, তার সঙ্গে হু হু করে বয়ে চলা ঝোড়ো বাতাসের শব্দ। তার মধ্যে সে শুনতে পেল কে যেন বলছে, অবাক হয়ে গেল সায়ন। কে যেন তাদের নাম ধরে ডাকছে। হঠাৎ ও লক্ষ্য করলো মৈনাক ঘুমন্ত অবস্থায় উঠে বসলো। ও ডাকলো, মৈনাক, মৈনাক, মৈনাক। কোনো সাড়া পেল না। মৈনাক উঠল, তারপর ঘুমের ঘরে এগিয়ে চলল বনের দিকে। সায়ন খুব সজাগ, কিন্তু মৈনাক কোথায় যাচ্ছে দেখার জন্য ও মৈনাককে অনুসরণ করে চলল। দূরে এক জায়গায় আগুন জ্বলছে। সেই আগুনের সামনে লোকটা বসে আছে আর বিড়বিড় করে কি সব বলছে। ওদের দিকে পেছন করে বসে আছে কালো মিলেমিশে একটা দৈত্যের মতো লোক। সায়ন ঠিক বুঝতে পারল না ব্যাপারটা, কিন্তু দেখলো মৈনাক প্রায় আগুনের কাছে চলে গেছে। ও সব ভুলে চিৎকার করে উঠল, মৈনাক, মৈনাক, যাসনি রে মৈনাক। চমকে ফিরে তাকালো মৈনাক। সায়নকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি কোথায় রে? সামনে তাকিয়ে দেখ। সায়ন নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, আগুনও নেই, লোকটাও নেই। তাহলে সে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? আর মৈনাকই বা কেন এখানে এলো? মৈনাক বলল, জানিস, আমায় যেন কেউ ডাকছিল আয় আয় করে। সায়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে নানা রকম ঘটনায়। বলল, ঘরে চল, ঘরে চল মৈনাক, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওরা কুঠুরিতে ফিরে এলো। সেখানে আর এক বিস্ময়। ওরা দেখলো দাওয়ায় শুয়ে লোকটা ঘুমাচ্ছে। মৈনাক আর সায়ন মুখ চাওয়াচাই করলো।
তারপর ঠিক করলো সকাল হলে একটু ফাঁক বুঝে ওরা পালাবে। কিন্তু সে সুযোগ আর কিছুতেই পাচ্ছিল না। ঘরে ঢুকলো লোকটা এক গাদা লুচি তরকারি আর মোহনভোগ নিয়ে। কাল থেকে ওরা প্রায় অভুক্ত। খাবার দেখে ভাবলো আগে তো খেয়ে নেই, তারপর পালাবো। আবার ভুল করলো ওরা, পেট পুড়ে খেলো। দারুণ সুস্বাদু খাবার, বড় তৃপ্তি হলো খেয়ে। কিন্তু তারপর আর ওদের কিছু মনে নেই। সন্ধ্যের পর ওদের ঘুম ভাঙল। সায়ন বলল, সব জামা কাপড় এখানে থাক, ওসব নিয়ে পালাতে গেলে ধরা পড়ে যাব। তার চেয়ে এই সুযোগ, চল মায়ের মন্দিরে যাই, ওখানে নিশ্চয়ই লোকজন থাকবে, আমরা বেঁচে যাব। ভাবা মাত্র কাজ, সৌভাগ্যের কথা লোকটা ওদের দেখতে পায়নি। ওরা ছুটতে ছুটতে সোজা রক্তকালীর মাঠের ভেতর মন্দিরের সামনে এসে হাঁপ ছেড়ে বাঁচল। পুরোহিত পুজোর জোগাড় করছেন। 2-4 জন গ্রামের লোক দাঁড়িয়ে পুজো দেখবে বলে। ওরা ওদের সঙ্গে মিশে গেল, কিন্তু চমকে উঠল মায়ের মূর্তির দিকে তাকিয়ে। ওহ, সে কি ভয়ঙ্কর মূর্তি! এক পিঠ কালো ঘন অন্ধকারের মতো চুল এলিয়ে আছে, ঘোর কৃষ্ণবর্ণ রং, প্রায় 5 ফুট লম্বা, টকটকে লাল জিভ, টকটকে লাল চোখ, গলায় সারি সারি নরমুণ্ডমালা, প্রত্যেকটি কাটা মুন্ডু যেন জীবন্ত। তাদের গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর সেই রক্ত খাচ্ছে এক শ্মশানচারী শেয়াল। আর লম্বা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে তার। আর শেয়ালের দাঁতগুলো কেমন লাল, মনে হয় রক্ত লেগে আছে। কিন্তু ভালো করে দেখে ওরা বুঝতে পারলো ওরকম মনে হলেও সত্যি কিন্তু জীবন্ত নয়। ঠিক মন্দিরের চাতালে একটা হাঁড়ি কাঠ। চমকে উঠল সায়ন। এসে কি দেখছে? সায়নের সারা শব্দ না পেয়ে মৈনাক সায়নের দিকে তাকালো। তারপর ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো ওই হাঁড়ি কাঠের দিকে। সাংঘাতিক চমকে উঠল মৈনাক। চাপার স্বরে সায়নকে বলল, আমি এসব কি দেখছি রে? এ তো রক্তগঙ্গা বইছে, আমি ভুল দেখছি না তো? তাহলে কি এইমাত্র বলি দেওয়া হয়েছে? চল তো ভালো করে দেখি। সায়ন মৈনাকের কথার কোনো উত্তর দিল না। পায়ে পায়ে হাঁড়িকাঠের কাছে এসে দাঁড়ালো। দেখলো হাঁড়িকাঠ থেকে রক্ত গড়িয়ে সরু ধারার মতো বয়ে চলেছে খালের দিকে। যে জায়গাটায় এসে পড়ছে সেখানকার অনেকখানি জায়গা ঘিরে লাল জল। হঠাৎ আরতি শুরু হলো। কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত হয়ে উঠল নিস্তব্ধ রক্তকালীর মাঠ। মৈনাক আর সায়ন দাঁড়িয়ে থাকা একজন মানুষকে জিজ্ঞাসা করলো, বলি হলো বুঝি? কাঁসর ঘণ্টার শব্দে সে শুনতে পেল না। তখন ইশারায় হাঁড়ি কাঠটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি ঠোঁটে আঙুল দিয়ে ওদের ইশারায় চুপ করতে বলল। তারপর হাত মেরে বলল, পরে হবে পরে। আরতি শেষ হলো, এবার ভোগের ব্যবস্থা। মিনিট 15-র মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। তারপর আবার দরজা খুলে ভোগ বিতরণ হবে। এই 15 মিনিট সময় সবাই দাঁড়িয়ে থাকবে। লোকটা ওদের দিকে এগিয়ে এসে বলল, কি জানতে চান তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। কিসের সময় কম, কেন কম, এসব বুঝতে পারলো না ওরা। তবে বুঝতে পারলো যা কিছু করার তাড়াতাড়ি করা দরকার। মৈনাক বলল, এক্ষুনি কি বলি হয়েছে? লোকটা একটু ভেবে বলল, বলি হয়েছে 6 মাস আগে, কালী পূজার রাত্রে, পাঠা বলি। সায়ন চোখ বড় বড় করে বলে, 6 মাস আগে? কিন্তু এখনো রক্ত বইছে, কি বলছেন? লোকটার চোখ দুটো জল জল করে উঠল। কপালে হাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলল, এ রক্ত কখনো শুকায় না। সে কি তো অসম্ভব কথা। লোকটা একটু রাগত স্বরে বলল, নিজের চোখেই তো সব দেখলেন, সন্দেহ করবেন না,
যা বলছি মেনে নিন। শুনুন, আগে হতো নরবলি, তারপর মোষ, তারপর পাঁঠা। আপনারা এখানে নতুন? ওরা দুজনেই মাথা নেড়ে জানালো ওরা নতুন। লোকটা বলল, তাহলে শুনে রাখুন, বেশি কৌতূহল ভালো নয়, আর যতটা শীঘ্র সম্ভব চলে যান। আমরাও এখনই সকলে চলে যাব। কিন্তু কেন? মৈনাকের প্রশ্নের উত্তরে কি যেন বলতে গেল লোকটি, কিন্তু মন্দিরের দিকে তাকিয়ে চুপ করে গেল। শুধু বলল, আসুন, পুরোহিত ঠাকুর প্রসাদ দিচ্ছেন। লোকটির সঙ্গে সঙ্গে ওরাও এগিয়ে গেল। সকলের হাতে একটু করে প্রসাদ দেয়া হলো, একটা করে লুচি আর তাতে অল্প মোহনভোগ। এই প্রসাদের স্বাদ ওরা আগেও পেয়েছে, কুঠুরির লোকটা তাদের খাইয়েছিল। ওরা প্রথমটা ইতস্তত করছিল, তারপর দেখলো সবাই খাচ্ছে, তাই ওরাও খেলো। সায়ন বলল, আমাদের যে তরকারি দেওয়া হয়েছিল তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এটাই ওসব নেই। সায়ন কথা বলছে, মৈনাক চোখ বড় বড় করে কি যেন দেখছে। সায়ন বলল, কি দেখছিস? লক্ষ্য কর, মায়ের খাড়াতেও রক্ত লেগে। তাই তো, ঠিক বলেছিস। আর একটা জিনিস লক্ষ্য কর, কি বলতো? দেখ, পুজোর পর আবার নতুন করে আরতির জিনিস সাজানো হয়েছে। থালায় ফুল বেলপাতা দিয়ে নতুন করে জোগাড় করা হয়েছে। দূর, ই আবার কি দেখবো? ও তো কাল সকালের জোগাড়। হতে পারে, কিন্তু ফুল বেলপাতা সব তো শুকিয়ে যাবে কাল সকালে। ওতে তো কোনো চাপাও দেয়া হয়নি। প্রায় সবাই এক এক করে চলে যাচ্ছে। পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করার আগে ওদের ডাকলেন। তোমরা কে? এর আগে তো কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমরা কলকাতা থেকে এসেছি, মায়ের মহিমা শুনে দর্শন করতে এসেছি। শুনেছি উনি নাকি খুব জাগ্রত। পুরোহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওদের দিকে। সে দৃষ্টির সামনে ওরা কেমন যেন হয়ে গেল। ওদের মনে হলো পুরোহিত তাদের মনের মধ্যে ঢুকে যেন আসল সত্যটাকে হাতড়াচ্ছেন। ওরা ভীষণ একটা অস্বস্তিতে পড়ল। অনেকক্ষণ পরে পুরোহিত বললেন, শোনো, তোমরা ফিরে যাও। রাত 9টার পর এখানে কারো থাকার নিয়ম নেই। আর যদি সেটা না মানো, মনে রেখো, বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা ফিরে যাব, আপনি যান। চোখে সন্দেহ নিয়ে পুরোহিত বলল, এলেই মঙ্গল। পুরোহিত চলে যেতে মৈনাক বলল, কি বললো শুনলি? না গেলে নাকি আমাদের ক্ষতি হবে। আমরা এই যুগের ছেলে হয়ে মেনে নেবো এসব অলৌকিক ব্যাপার? মানা যায় না। আমার কি মনে হয় জানিস, কিছু ধান্দাবাজ লোক এসব করছে। লাল রং ঢেলে রক্ত বলে ভয় দেখাচ্ছে। নিশ্চয়ই ওদের কিছু মতলব আছে। আমারও তাই মনে হয়, কিন্তু বদমাস লোকের পাল্লায় পড়লে তো বেগরে প্রাণটাও যেতে পারে। তা যাক, এসেছি যখন এর শেষ দেখে ছাড়ো। হ্যাঁ, ঠিক বলেছিস। রাত 9টার পর কি হয় দেখতেই হবে, নয়তো বসন্ত অশোক সব বলবে কি ভিতরে তোরা ভয়ে পালিয়ে এলি। সামনের গাছটা দেখেছিস? এক গাদা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে কয়েক বছর ধরে। ওর ডালেই আমরা লুকাই, কেউ দেখতে পাবে না। যা দেখার দেখব। অবশ্য সত্যি যদি কিছু ঘটার মতো ঘটে, তারপর ভোরবেলা সবার আড়ালে লুকিয়ে পালাবো। কিরে, তুই রাজি তো? একদম, এক কথায় রাজি। কিন্তু খাওয়া দাওয়া? বাদ দে তো, সকালে যা খেয়েছি এখনও পেট ভার আছে। একদিন না খেলে কি হবে? চল, গাছে উঠে পড়া যাক। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। দুজনেই বিশাল বড় বট গাছের একটা শক্ত ডালে গিয়ে বসলো। বেশ শক্ত করে ধরে রাখলো নিজেদের। রাত বাড়তে লাগলো। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।
কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।